শি জিনপিংয়ের জীবনটা সত্যি বলতে একটা মহাকাব্যের থেকে কম কিছু না। ভাবুন একবার ক্ষমতার একেবারে চূড়া থেকে সোজা নির্বাসনের অতল গহ্বরে পড়ে যাওয়া, আর তারপর সেখান থেকে ফিরে এসে বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা হয়ে ওঠা। কি অবিশ্বাস্য একটা গল্প। তো চলুন আজকের এই আলোচনায় আমরা স্লাইডের মাধ্যমে তার সেই উত্থান পতনের জটিল পথটাকেই একটু কাছ থেকে দেখার চেষ্টা করি। আচ্ছা, গল্পটা শুরু করা যাক এই দুটো ছবি দিয়ে। দেখুন, একদিকে বেইজিংয়ের অভিজাত মহলে বেড়ে ওঠা এক রাজপুত্রের মতো জীবন, আর ঠিক তার পাশেই এক প্রত্যন্ত গ্রামের গুহায় নির্বাসিত এক কিশোর। অবাক করা ব্যাপার হলো, দুটো ছবি কিন্তু একই মানুষের, শি জিনপিং। তো প্রশ্নটা হলো, এই নাটকীয় রূপান্তরটা আসলে কিভাবে ঘটল? চলুন সেই রহস্যটাই আজ খুঁজে বের করা যাক। তো গল্পের একেবারে শুরুতে ফেরা যাক, তার শৈশবে, যখন ক্ষমতার একেবারে কেন্দ্রবিন্দুতে তার অবাধ আনাগোনা। তখন তাকে ডাকা হতো প্রিন্সলিং নামে, সোজা কথায় কমিউনিস্ট চীনের এক রাজপুত্র। এখন প্রশ্ন হলো, এই প্রিন্সলিং আসলে কারা? এরা ছিলেন চীনের কমিউনিস্ট পার্টির সবচেয়ে বড় বড় নেতাদের সন্তান। মানে জন্ম থেকেই তারা ক্ষমতার খুব কাছাকাছি থাকতেন। শি জিনপিংও ছিলেন ঠিক তেমনই একজন, যার ভবিষ্যৎ যে দারুণ উজ্জ্বল হবে এটা সবাই ধরেই নিয়েছিল। কিন্তু সেই সোনালি দিন বেশি দিন টিকল না। 60-এর দশকে মাও সেতুংয়ের সাংস্কৃতিক বিপ্লবের ঝড় এসে যেন সবকিছু ওলটপালট করে দিল। রাতারাতি একজন বিপ্লবী নায়ক থেকে তার বাবা পরিণত হলেন রাষ্ট্রের শত্রুতে, আর এর সাথেই শি জিনপিংয়ের সেই রাজপুত্রের জীবনটাও এক মুহূর্তে শেষ হয়ে গেল। আর এখান থেকেই শুরু হলো তার জীবনের সম্ভবত সবচেয়ে কঠিন অধ্যায়। বেইজিংয়ের আরামের জীবন সব কিছু ছেড়ে তাকে পাঠিয়ে দেওয়া হলো এক প্রত্যন্ত গ্রামে। সেখানে বাধ্যতামূলক কঠোর পরিশ্রমের মধ্যে তাকে কাটাতে হয়েছে পুরো 7টা বছর। একবার শুধু ভাবুন যে কিশোর শহরের সব ধরনের আধুনিক সুযোগ সুবিধায় অভ্যস্ত, সে কিভাবে গ্রামের সেই চরম দারিদ্র্য আর হাড়ভাঙা খাটুনির সাথে নিজেকে মানিয়ে নিল। এই 7টা বছর ছিল তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা, এটা বলাই যায়। তার নতুন ঠিকানা হলো একটা গুহা, চারপাশে মাছির উৎপাত, পেটে প্রায় সারাক্ষণের খিদে আর দিনভর অমানসিক পরিশ্রম। এই কঠিন বাস্তবতাই কিন্তু তাকে সাধারণ মানুষের কষ্টটা বুঝতে শিখিয়েছিল, তাকে মাটির অনেক কাছাকাছি নিয়ে এসেছিল। বলা হয়, আগুন যেমন লোহাকে পুড়িয়ে খাঁটি করে তোলে, ঠিক তেমনি এই 7 বছরের নির্বাসন শি জিনপিংকে ভেতর থেকে পুরোপুরি গড়ে তুলেছিল। তিনি শিখেছিলেন ধৈর্য কাকে বলে, সহনশীলতা কি, আর কিভাবে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়। আর এই গুণগুলোই কিন্তু তার ভবিষ্যৎ রাজনীতির ভিত্তি করে দিয়েছিল। তো এবার আসা যাক গল্পের 3য় অধ্যায়ে, তার ক্ষমতার পথে ফেরা। আর এটা কিন্তু কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা ছিল না, বরং এটা ছিল দশকের পর দশক ধরে সাজানো এক অত্যন্ত ধৈর্যশীল আর পরিকল্পিত এক আরোহণ। তার অধ্যাবসায়ের গল্পটা শুনলে অবাক হতে হয়। ভাবুন, যে পার্টি তার পুরো পরিবারকে নির্বাসিত করেছিল, তিনি সেই পার্টিতেই যোগ দেওয়ার জন্য আবেদন করে যাচ্ছিলেন। একবার না, দুবার না, টানা 9 বার প্রত্যাখ্যাত হওয়ার পর 10মবারের চেষ্টায় তিনি সদস্যপদ পান। এরপরই শুরু হয় তার আসল যাত্রা, একেবারে নিচুতলা থেকে ক্ষমতার শিখরের দিকে। তার রাজনৈতিক জীবনের এই পথটার দিকে যদি তাকানো যায়, একটা জিনিস খুব স্পষ্ট, এখানে কোনো তাড়াহুড়ো ছিল না, একদমই না। 80-র দশকে একজন সাধারণ স্থানীয় কর্মকর্তা হিসেবে তিনি কাজ শুরু করেন, নিজেকে প্রমাণ করেন। তারপর 90-এর দশকে একটা প্রদেশের গভর্নরের দায়িত্ব পান, সেখানে অর্থনৈতিক উন্নয়নের দারুণ কাজ দেখান। 2007 সালে তাকে নিয়ে আসা হয় চীনের অর্থনৈতিক হাব সাংহাইতে, যেটা ছিল জাতীয় নেতৃত্বে আসার একটা ফাইনাল টেস্টের মতো। সেখান থেকে ভাইস প্রেসিডেন্ট এবং অবশেষে 2012 সালে ক্ষমতার একেবারে শীর্ষে। তার প্রত্যেকটা পদক্ষেপ ছিল সুচিন্তিত এবং দারুণভাবে হিসাব করা। একটা পুরনো চীনা প্রবাদ আছে জানেন, যে সফল হতে চায় তাকে ধৈর্য ধরতে শিখতে হবে। শি জিনপিংয়ের ক্ষমতার শীর্ষে ওঠার গল্পটা কিন্তু এই প্রবাদটারই একটা জ্বলজ্বন্ত উদাহরণ। তার আসল শক্তি ছিল এই অবিশ্বাস্য ধৈর্য। এবার আমরা গল্পের চূড়ান্ত অধ্যায় চলে এসেছি। দীর্ঘ একটা পথ পাড়ি দিয়ে তিনি ক্ষমতার শিখরে তো পৌঁছালেন, কিন্তু আসল গল্পটা হয়তো সেখান থেকেই শুরু হলো। চলুন দেখি শীর্ষে পৌঁছে তিনি ঠিক কি করলেন। অবশেষে এলো সেই 2012 সাল। বহু বছরের ধৈর্য আর নিখুঁত কৌশলের পর শি জিনপিং কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন, যেটা চীনের সবচেয়ে শক্তিশালী পদ। গুহার সেই নির্বাসিত কিশোরের দীর্ঘ যাত্রার যেন সমাপ্তি ঘটল ক্ষমতার একেবারে চূড়ার। ক্ষমতায় এসেই তিনি এমন একটা পদক্ষেপ নিলেন যা পুরো চীনকে নাড়িয়ে দিয়েছিল।
এই সংখ্যাটা একবার দেখুন, 1.5 মিলিয়নেরও বেশি। এটা হলো তার সেই বিখ্যাত দুর্নীতি বিরোধী অভিযানে অভিযুক্ত কর্মকর্তার সংখ্যা। এই এক চাল দিয়ে তিনি একদিকে যেমন নিজের রাজনৈতিক বিরোধীদের দুর্বল করে দিলেন, তেমনি নিজের ক্ষমতাকেও পোক্ত করলেন আর জনগণের বাহবাও পেলেন। আর এখানেই তার অতীতের অভিজ্ঞতাটা আবার সামনে চলে আসে। গুহায় কাটানো সেই কঠিন দিনগুলো তাকে যে কঠোর শৃঙ্খলা শিখিয়েছিল, তারই প্রতিফলন কিন্তু দেখা যায় তারই দুর্নীতি বিরোধী অভিযানে। তিনি যেন বুঝিয়ে দিলেন তিনি কোনো রকম অনিয়ম সহ্য করার পাত্র নন। এরপর তিনি দেশের মানুষের সামনে তুলে ধরলেন তার স্বপ্নের কথা, যাকে বলা হয় চায়না ড্রিম। এই কথাটার মধ্যেই তার দৃষ্টিভঙ্গিটা পরিষ্কার: একটা সমৃদ্ধ দেশ, একটা পুনরুজ্জীবিত জাতি আর সুখী জনগণ। এটাই যেন হয়ে উঠল তার শাসনের মূল মন্ত্র। কিন্তু তার কাজ এখানেই শেষ হয়নি। ধীরে ধীরে তিনি নিজের ক্ষমতাকে এক অন্য স্তরে নিয়ে গেলেন। তাকে পার্টির কোর লিডার বা মূল নেতা হিসেবে ঘোষণা করা হলো, রাষ্ট্রপতির মেয়াদের সীমা তুলে দেওয়া হলো, আর এমনকি তার নিজস্ব চিন্তাধারাকে দেশের সংবিধানে জায়গা করে দেওয়া হলো। এই সব কিছুর মাধ্যমে তিনি মাও সেতুংয়ের পর চীনের তর্কাতীতভাবে সবচেয়ে শক্তিশালী নেতায় পরিণত হলেন। তাহলে গুহার এক নির্বাসিত কিশোর থেকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের একজনে পরিণত হওয়ার এই অবিশ্বাস্য যাত্রার পর এখন একটাই প্রশ্ন সবার মনে: এরপর কি? শি জিনপিংয়ের গল্পের পরবর্তী অধ্যায়টা কী হবে তা দেখার জন্য হয়তো সারা বিশ্বই অপেক্ষা করছে।